শিখবি স্প্রিং সিকিউরিটি? মনে হয় শিখবো। হুম, বলেন। ডেটাবেসে কিছু বোঝা যায় না বলতে বুঝি নাই। হুম, দেখান। এখনই দেখাবেন? পরে 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 মানে বের করেন, আসবো না। এটি কি? এত বড় বুক টেবিল? ও আচ্ছা, এটা তো অনেক বড় ইমেজ, ব্লব আকারে রাখছেন। ব্লব আকারে ইমেজ রাখলে এরকম হবে। এটা ইমেজ এভাবে রাখতে হয় না। ইমেজ রাখবেন হচ্ছে ফাইল আকারে, ফাইলের পাথ স্টোর করবেন ডেটাবেসে। আপনি ফাইল ডেটাবেসে সেভ করতেন, ফাইল ডেটাবেসে সেভ করতেন না। ফাইলের জন্য আলাদা একটা ফোল্ডারে হচ্ছে ফাইল থাকবে। ফাইলের পাথটা কোথায় রাখছেন বা ফাইলের নেমটা কোথায় আছে সেটা হচ্ছে রাখবেন হচ্ছে এখানে। না, এটা ভালো তো। আপনার ক্লাস করতে থাকবেন, বেশিক্ষণ কাজ করতে থাকবেন। এটা আওয়াজ কমে হইতেছে এখানে। যাই হোক, আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে মঙ্গোডিবিতে ছিলাম। আমরা মঙ্গোডিবি পর্যন্ত পৌঁছাই গেছিলাম, রাইট? আমরা এতদিন কি কিছু এসকিউএল শিখছি, তারপর এখন হচ্ছে নো এসকিউএল শিখবো। এসকিউএল নো এসকিউএল, আবার উনি গ্রাফিক্যাল নিয়ে জন্য কে যেন নিয়ে আসছিল, গ্রাফকুয়েল। ঠিক আছে, তো ডেটাবেজের অভাব নেই আসলে। আপনাদের কয় টাইপের ডেটাবেজ শেখানো হয়েছে? না, আপনার বুঝতে হবে তো কখন কোন ডেটাবেসটা আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অবশ্যই। না, উনি গ্রাফিক্যাল বললো দেখে আমার মনে হইলো যে বাকিগুলো একটু বলে দেওয়া উচিত, নাইলে আপনার দেখা গেলো সবসময় মাইস্কুল ইউজ করতেছেন, ঠিক আছে, পরে বললো স্যার শিখাইছে এর জন্য এটা ইউজ করতেন, এটা তো হইলো না। হ্যাঁ, একটু পরে আসি, শেষ করে নিই। আচ্ছা ঠিক আছে, ওকে, না হইলে তো হইলোই না, আর কি করার। আচ্ছা, আমরা যদি দেখি ডেটাবেজের প্রকারভেদ গুলো, আসলে আমরা একটা মাত্র ডেটাবেস দেখছি, আমাদের রিলেশনাল ডেটাবেস, তার মধ্যে একটা হচ্ছে মাইস্কিউএল ডেটাবেস, এটা শিখছি। ঠিক আছে, এর বাইরে আসলে আমাদের ডেটাবেসের অভাব নেই। ঠিক আছে, এগুলো সব কয়টা হচ্ছে ডেটাবেস, এক একটা ডেটাবেসের টাইপ। আমাদের এক এক সময় এক এক টাইপের ডেটাবেস প্রয়োজন হইতে পারে। ঠিক আছে, তো কখন কোন পারপাসে আমাদের ডেটাগুলো প্রয়োজন হবে, তা কি, কেন আমরা কোন ডেটাবেস ইউজ করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমরা এই পারপাসের জন্য মাইস্কুল ইউজ করব বা রিলেশনাল ডেটাবেস ইউজ করব, এই পারপাসের জন্য নো স্কুল ডেটাবেস ইউজ করব, এই পারপাসের জন্য আমরা ইন মেমোরি ডেটাবেস ইউজ করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সব কয়টা আমি নিজেও জানি না, ঠিক আছে, এগুলো ডেটাবেস কোর্সে শিখাবে হোপফুলি। ঠিক আছে, যাই হোক, মানে অ্যাডভান্স ডেটাবেস কোর্সে শিখাবে। অ্যাডভান্স ডেটাবেস কোর্স আছে, আপনাদের মাস্টার্স করবেন তখন হয়তো অ্যাডভান্স ডেটাবেস কোর্স পাবেন। বা হ্যাঁ, না না, এটা দিব না, just দেখাই দিছে আর কি। তো এটা আপনাদের জানতে হবে আর কি, হ্যাঁ। না জানলে পরে যদি বলেন যে না, ডেটাবেস মাইস্কুল একমাত্র ডেটাবেস পৃথিবীতে, এটা হবে না আর কি, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন। তো সবচেয়ে পপুলার ডেটাবেস গুলা হইতেছে হচ্ছে রিলেশনাল ডেটাবেস, কি ভ্যালু ডেটাবেস, ডকুমেন্ট ডেটাবেস, আর হচ্ছে ইন মেমোরি ডেটাবেস। এই ইন মেমোরি আর হচ্ছে কি ভ্যালু একই জিনিসই। আর নিচে কি আছে, ব্লবও ইউজ করা হয়। ব্লব ইউজ করতেছে হচ্ছে আমাদের ইয়ে শরীফুল্লাহ, বাট উনি বুঝতেছে না যে আমি ব্লব ইউজ করতেছি।
বাট উনি ব্লব ইউজ করতেছে। ঠিক আছে। তো এই হইলো মোটামুটি এগুলা ইউজ করা হয় সবচেয়ে বেশি। আমি কয়টা দুই তিনটা বলে দেই। ইন মেমোরি ডেটাবেস যদি চিন্তা করেন, ইন মেমোরি কি? ইন মেমোরি হইতেছে আপনার ব্রাউজারে কিছু ডেটা ডেটা আমরা রাইখে দিই। মনে করেন আপনি যখন লগ ইন করছেন, লগ ইন করার পরে আপনার নাম, আপনার আইডি, কিছু কমন ইনফরমেশন আছে যেটা হইতেছে আপনি যে পেজে যান দরকার আছে। ঠিক আছে। আপনারা যখন লগ ইন করেন আমরা কি করি, ওই ভ্যালু গুলাকে আমরা এই ডেটাবেসে রেখে দিই। মানে ডেটাবেস বলতেছি, মানে ব্রাউজারের মধ্যে একটা ফাইল আছে, যে ফাইলের মধ্যে রেখে দেওয়া যায় একটা ডেটাবেস, সেইগুলো হচ্ছে ইন মেমোরি ডেটাবেস। তো আমাদেরকে বারবার কি করতে হচ্ছে না, আপনার ডেটাবেস গুলাকে ওই সার্ভার থেকে টান দিয়ে নিয়ে আসা হইতেছে না, কারণ আপনি লগ ইন করছেন, আমরা বুঝতেছি যে এই নিয়ে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি লগ আউট করতেছেন। সো দ্যাটস ওয়াই হচ্ছে ওই ইন মেমোরি ডেটাবেস গুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, সেশনের যখন আপনি সেশন ক্লিয়ার করে ফেলতেছেন, তখন আমরা ওইটাকে ওই কুকি গুলাকে বা ওই ইনফরমেশন গুলাকে ডিলিট করে দিতেছি। বুঝতে পারছো? তো এইগুলা হইতেছে আপনার ফাস্ট ডেটা যাতে লোড হয় সেই কারণে হইতেছে এই জিনিসগুলো রাখা হয়। দেখবেন যে আপনার যখন অ্যাডভার্টাইজের সময় সার্ভার ডাউন হয়ে যেতেছে, ডেটা আপনার নাম টাম ঠিকই দেখাইতেছে। ঠিক আছে, কারণ হইতেছে কারণ ওই যে আপনার পিসির মধ্যে আমরা আগেই রেখে দিচ্ছি, এই কারণে আমরা ওইগুলাকে বারবার টান দিই না। ওকে, এখানে আরেকটা ডেটাবেস আছে হচ্ছে রেডিস। এটা হইতেছে কি ভ্যালু ডেটাবেস। এটা হইতেছে এমন একটা ডেটাবেস, সেটা হইতেছে বিভিন্ন জায়গায় রাখা যে জিনিসটা। আমাদের সার্ভারটা সিঙ্গাপুরে হোস্ট করা, কিন্তু আমাদের ইউজার বেস হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে। এখন আপনি যখন কোনো একটা ডেটা বা আপনি কোনো একটা ইমেজ যদি বলেন, ইমেজ গুলাকে যখন আপনি রিকোয়েস্ট করতেছেন সার্ভারের কাছে, এই ইমেজটা কি করতেছে, সিঙ্গাপুর থেকে আমার কাছে আসতেছে। আবার ইউএস এ বসেও কিন্তু আরেকজন আমাদের ইউএমএস ব্রাউজ করতেছে, ইউএমএস এর কোনো একটা ফাইল সে ডাউনলোড করা ট্রাই করতেছে। তো ইউএসএ থেকে সিঙ্গাপুর কিন্তু অনেক দূরে। আপনি যত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের থেকে ডেটা আনতে পারবেন, ইউএসএ থেকে আসতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো এই কারণে কি করা হয়, এই কারণে আমাদের বিভিন্ন কপি ইউএমএস এর, মনে করেন এই যেগুলো কমন কপি, ইউএমএস এর লোগো বা ইউএমএস এর সার্ভার স্ক্রিপ্ট কোড, মানে ক্লায়েন্ট সাইড কোড যেগুলো, সেগুলো দেখবেন যে বিভিন্ন লোকেশনে রাখা হয়। যেমন চিটাগাং এ কিছু একটা কোডের কোনো একটা সার্ভার রাখা আছে, ঢাকাতে কোনো একটা জায়গায় রাখা আছে, সিলেটে কোনো একটা জায়গায় রাখা আছে, এরকম বিভিন্ন জায়গায় রাখা আছে। তো এই কপিটা থাকে, তো আপনি যখন যাচ্ছেন তখন কি করা হচ্ছে, সে সিঙ্গাপুর থেকে আনতেছে না, নিয়ারেস্ট কোথায় আমাদের ইউএমএস এর একটা কপি আছে সেইখান থেকে টান দিয়ে নিয়ে আসতেছে। তো নিয়ার ও যখনই আমি ঢাকা থেকে একটা কল করতেছি, আমি দেখবো যে ঢাকার আশেপাশে ইউএমএস এর সার্ভারের কোনো ইউএমএস এর ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট বা ইউএমএস এর ইমেজটা আছে কিনা, সে এই রিসেন্ট জায়গা থেকে নিয়ে আসতেছে। আপনি যদি ভালো এক্সাম্পল চান, আপনি যদি এখানে su.edu.bd তে যান, তাহলে বুঝতে পারবেন। এটা দেখেন, খুব ফাস্ট লোড হয়েছে ইমেজটাও, এটা খুব ফাস্ট লোড হয়েছে, একটা ভিডিও লোড হয়ে গেছে খুব ফাস্ট। ঠিক আছে। কিন্তু আপনি যদি বাইরের কোথাও থেকে লোড করতে চান, ঠিক আছে, বাইরে থেকে যদি কোনো এক জায়গা থেকে লোড করতে চান, দেখবেন যে এটা অনেক বেশ টাইম লাগবে। এটা মনে করেন যে আমরা কোথা থেকে লোড করতে চাই, প্রক্সি বা মানে ভিপিএন ইউজ করে যদি আপনি অন্য কোনো একটা সার্ভার থেকে করতে চান, লোড করতে চান, দেখবেন বেশ টাইম লাগবে এই জিনিসটা আনতে, কারণ ওই মানে ইউএসএ থেকে ধরেন সাউথ ইস্ট থেকে জয়েন করতেছে না, তো ইউএসএ তে আমাদের কোনো কপি নেই। কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি আবার ওইখান থেকে আনতে যাবেন, দেখবেন ওই কপিটা আপনি তাড়াতাড়ি পাইতেছেন। ঠিক আছে। তো এইগুলা হইতেছে সুবিধা হচ্ছে আপনাদের এই ক্যাশ সার্ভার গুলা বিভিন্ন রিজনে এই কপিগুলো এক একটা কপি রেখে দেয়, যেহেতু আমার লাগবে রিকোয়েস্টটা সামনাসামনি জায়গা থেকে নিয়ে আসতে। সবচেয়ে গুড এক্সাম্পল হচ্ছে ফেসবুক, ইউটিউব। আপনারা যখন ফেসবুক, ইউটিউবে ব্যবহার করতেছেন, তখন দেখবেন যে আপনি যদি আননোন কোনো একটা গান লোড করতে চান, এটা ডাউনলোড হতে তুলনামূলক টাইম বেশি লাগে। খেয়াল করছেন কিনা জানি না, যে আপনি মনে করেন এমন একটা কোনো কিছু ভিডিও দেখতে চাইতেছেন যেটা আননোন, টোটালি আননোন, বাংলাদেশ রিজনের মধ্যে যায় না, সেই ভিডিওগুলা কিন্তু একটু ক্যাশ হয়ে মানে আসতে ডাউনলোড হতে একটু টাইম বেশি নেয়। কিন্তু আপনি যেটা দেখবেন যে রিসেন্টলি বাংলাদেশ সিজনের যেগুলো সাজেস্টেড ভিডিও যেগুলো থাকে, সেগুলো কিন্তু খুব ফাস্ট লোড হয়ে যায়, টান দিলে তাড়াতাড়ি লোড হয়ে যেতেছে। ঠিক আছে, কারণ হইতেছে এই কপিটা একটা লোকাল রিজনে তারা কপি রেখে দিচ্ছে। আপনি যখন ভিডিওটাকে রিকোয়েস্ট করতেছেন, সে লোকাল রিজন থেকে ডেটা এনে দিতেছে। তো সেটাকে আমরা বলতেছি ক্যাশ সার্ভার। আপনারা শুনবেন যে বাংলাদেশে ফেসবুক ক্যাশ সার্ভার বন্ধ করে দিচ্ছে, ইউটিউব ক্যাশ সার্ভার বন্ধ করে দিচ্ছে, এরকম বিভিন্ন নিউজ আসে। এই ক্যাশ সার্ভার বা এই ক্যাশ সার্ভার গুলো বন্ধ করার কারণ হচ্ছে এই বাংলাদেশে তাহলে ওই লোকাল কপি গুলো থাকতেছে না। যদি যখন লোকাল কপি থাকবে না, আমাদের এই পুরো ভিডিওটা সিঙ্গাপুর থেকে বা অন্য কোনো কান্ট্রির সার্ভার থেকে টান দিয়ে নিয়ে আসতে হবে। তো যখন বাইরের সার্ভার থেকে টান দিয়ে নিয়ে আসতে হতেছে, তখন আপনার কি হতেছে, লোড টাইমটা বাইরে দিতেছে।
এর জন্য আইআইজি বা আইএসপিরা কি করে, আইএসপিরা আছে আই হইতেছে এই যে যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেসব স্ট্রিমিং সাইট গুলা এইসব সার্ভার গুলাকে তারা লোকালি একটা কপি রাখতে চায়। এইটাই হইতেছে ক্যাশ সার্ভার বলে এটাকে। বুঝতে পারছেন? ক্যাশ সার্ভার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরকম আর কি ডেটাবেজের অভাব নেই, প্রত্যেকগুলো এক একটা ডেটাবেজ আর কি, এগুলো মেনটেন করতে হয় আর কি, এক একটা সার্ভিস আছে এগুলো মেনটেন করতে হয়। তো আমরা আজকে দেখবো হচ্ছে নো এসকিউএল ডেটাবেজ, যেটাকে আমরা বলতেছি ডকুমেন্ট বেস। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম ডকুমেন্ট বেস, যেটাকে আমরা বলতেছি জেসন সুইটেবল ফর সেমি স্ট্রাকচার ডেটা। তো আমরা এই যে ডকুমেন্টে রাখবো, আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমাদের একটা ডাটা আমাদের ডকুমেন্টে রাখতে হবে, একটা পেজের মধ্যে আমরা লিখে রাখবো। যদি ধরি যে এইটা হইতেছে আমাদের খাতা, এই পেজে এটা একটা খাতা, নতুন একটা প্যাড তৈরি করছি, ফাইল তৈরি করছি, এটার মধ্যে আমরা ডেটাগুলো স্টোর করে রাখবো। তো লজিক্যালি আমরা কিভাবে রাখতে পারি, লাস্ট আমরা যদি দেখছিলাম যেটা আহ ইতে শিখার সময় জাভা কোর্সে স্ট্রেট ফরওয়ার্ড শিখছিলাম যে মিস্টার, এরকম ভাবে আমরা ডেটাগুলো রাখতাম ওয়ান বাই ওয়ান বাই ওয়ান, রাইট? তো আমরা ডকুমেন্টের ক্ষেত্রে কি করি, প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা কিসের মধ্যে রাখি, কি বলে এটাকে, পেজের মধ্যে রাখি। মনে করেন এটা একটা ফাইল, তো যদি আরেকটা ফাইল হয় তখন আমরা ওই ফাইলে রাখবো না, আমরা ডিফারেন্ট আরেকটা ফাইলে রাখবো, ডিফারেন্ট একটা ফাইলে রাখবো। সো এটাও একটা স্টুডেন্ট ইনফরমেশন, ওইটাও আরেকটা ইনফরমেশন। তো ডিফাইন ফাইলে রাখার উদ্দেশ্য কি, এই স্টুডেন্টের ধরেন যে এনরোলিং সেমি প্রোগ্রামটা আমরা রাখছি, কিন্তু আগের স্টুডেন্টের প্রোগ্রামের নামটা আমরা রাখি নাই, হইতেই পারে রাখি নাই। তো এটাকে আমরা কি করতে পারি, স্কেল করতে পারি, যেটার জন্য যতটুকু ইনফরমেশন আছে ওই ফাইলের মধ্যে ওই স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, বাকি ইনফরমেশন ফাঁকা থাকবে বা না থাকবে, যতটুকু দরকার আমরা ততটুকু ইনফরমেশন হবে রেখে দিব। বুঝতে পারছেন? কিন্তু প্রবলেম হইতেছে এটা তো একটা ফাইল। এখন এই ফাইলটাকে আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে আমাদেরকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আমরা ডেটাবেজে রাখতেছি, ডেটাবেজের ডেটাটা কোথায় যাবে, সার্ভিস লেয়ারে যাবে, সার্ভিস লেয়ার থেকে কন্ট্রোলার লেয়ারে যাবে, কন্ট্রোলার লেয়ার এটাকে নিয়ে ভিউতে দেখাবে, তাই তো? তো আমাদেরকে ডেটাটাকে এমন ভাবে রাখতে হবে বা এমন ভাবে এটাকে প্রসেস, যাতে এটাকে ফিউচারে প্রসেস করতে পারি, আমাদের সার্ভিস লেয়ার যাতে এই ডেটাটাকে সুন্দরভাবে প্রসেস করতে পারে, আমাদের দিন শেষে তো এটা ভিউর কাছে পৌঁছায় দেবে। তো ভিউ লেয়ারে যাতে এই ডেটা গুলাকে ভালোভাবে দেখানো যায়, প্রসেস করা যায়। এখন ভিউ লেয়ার তো আমরা এখন টাইম লিপ দিয়ে করতেছি, ঠিক আছে, কিন্তু ইন ফিউচারে কি হবে, আমরা কিন্তু ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড আলাদা করে ফেলবো। ব্যাক এন্ডের জন্য আমরা জাভা ইউজ করতেছি, ইন ফিউচারে আমরা জাভা ইউজ নাও করতে পারি, আমরা পাইথন ইউজ করতে পারি, ঠিক আছে। আবার ফ্রন্ট এন্ডের জন্য আমরা এখন টাইম ইউজ করতেছি, এটা না ইউজ করে অ্যাঙ্গুলার ইউজ করতে পারি, রিয়াক্ট ইউজ করতে পারি, ভিউ ইউজ করতে পারি, রাইট? তো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে ইন্ট্রোডিউস আপনারা হবেন। এখন প্রবলেম হইতেছে আপনাদের ডেটা তো আপনার আমাদের মঙ্গোডিবিতে আছে অথবা মাইস্কুলের কাছে আছে, তাই তো? এখন এই ডেটাটা তো আমাদের কাছে সেই, যদি আমি অ্যাঙ্গুলারে করি বা রিয়াক্টে করি, তার কাছে পৌঁছায় দিতে হবে। রিয়াক্ট করতে তার একজন ভদ্রলোক, ঠিক আছে, আমি করতেছি হইতেছে গিয়া জাভাতে ব্যাকএন্ড, তার কাছে আমার ডেটা পৌঁছায় দিতে হবে না? এখন পৌঁছায় দেওয়ার তো একটা মাধ্যম প্রয়োজন, তাই না? মনে করেন যে আপনি একটা কোড করতেছেন, সে আরেকটা কোড করতেছেন, দুইজনের ডেটা এখন আদান প্রদান করতে হবে, আপনার একটা মাধ্যম তো খুঁজে বের করবেন যে আমরা এই মাধ্যমে হচ্ছে ডেটা আদান প্রদান করতে চাইতেছি। তো এই ডেটা আদান প্রদান করার জন্য আমাদের একটা কমন ফরম্যাট প্রয়োজন, যে কোন ফরম্যাটে আমরা ডেটা আদান প্রদান করবো। আমি একবার মনে করেন এইভাবে এক রোতে দিলাম, আরেকবার ধরেন আমি নিচে নিচে দিলাম, ঠিক আছে, তো আপনাদের দুজনের ক্লাস লাগবে না যে আমি তো কোড করছি এইভাবে পার্স করে নিব, তুমি এখন আবার আমাকে নিচে নিচে দিচ্ছ কেন, তাই না? এখন তো ক্যাচার লেগে যাবে আর কি। তো আমাদের সবার মাধ্যমে কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকা উচিত, যে স্ট্যান্ডার্ড ফরম্যাটের মাধ্যমে সবাই ডেটা আদান প্রদান করবো, এবং আমরা যখন ডেটাগুলো রাখবো ওই সেম ফরম্যাটে রাখবো, যেটা ডেটাটা প্রসেস করতে ইজিয়ার হয়, ফাস্টার হয়, অপটিমাইজড হয়। বুঝে গেছে? তো এই যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি, সেই একটা কমন স্ট্রাকচারের নাম হচ্ছে জেসন ফরম্যাট, ঠিক আছে? জেসন নাম শুনছেন কেউ? অনেক কাজ করছেন, তাহলে তো পারেন অলরেডি। জেসন, ঠিক আছে। হ্যাঁ, 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 ইনফোলিকনেট, ও আপনারা সেই ব্যক্তি। আচ্ছা, তো জেসন, যেটা পুরো নাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ঠিক আছে। তো জেসনের ক্ষেত্রে মানে আমরা যদি যা বলি, আমাদের দিন শেষে সব আউটপুট কিন্তু আমরা ব্রাউজারে দেখতেছি। আমরা বলছিলাম যে ব্রাউজার হইতেছে এইচটিএমএল সিএসএস বাদে এই ভদ্রলোক কিছুই বুঝে না,
জাভাস্ক্রিপ্ট হচ্ছে মিডলম্যান, তাকে কিছু ডাইনামিক কাজ করানোর জন্য আর কি। তো এই ডাইনামিক কাজ করানোর জন্য, ডেটা আদান প্রদানের জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে জেসন ফরম্যাটে। তো অ্যাঙ্গুলার বলেন, রিয়াক্ট বলেন, এভরিথিং হইতেছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোড করতে, সবকটা জাভা স্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক। তো এই কোডগুলাই করতেছি হচ্ছে যাতে আমরা ভিউটাকে সুন্দরভাবে দেখাতে পারি ইউজারের কাছে, ইউজার সুন্দরভাবে ভিউ গুলাকে নিয়ে আসতে পারি। এবং ভিউতে দেখাইতে গেলে ডেটা লাগবে, ডেটাগুলো আমরা ব্যাকএন্ডের কাছ থেকে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার মাধ্যমটাই হইতেছে সেই জেসন, যে আমরা জেসনের মাধ্যমে হচ্ছে জেসন ফরম্যাটে ডেটাটা নিয়ে আসবো। তো জেসন ফরম্যাটটা কি? জেসন ফরম্যাট একটা স্ট্রাকচার ফরম্যাট, যেই ফরম্যাটে কিভাবে ডেটাগুলো থাকে সেটা আগে একটু দেখার চেষ্টা করি। জেসন শুরু হয় হচ্ছে এরকম থার্ড ব্র্যাকের মাধ্যমে, যে এটা হইতেছে আমাদের একটা অবজেক্ট, আমরা বলতেছি জেসন অবজেক্ট। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হইলো, এই সেকেন্ড ব্র্যাকেটটাই হচ্ছে একটা অবজেক্ট শুরু হইলো। এখন আমাদের কাছে আছে আইডি, নেম, সিজিপিএ, প্রোগ্রাম থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, তো এই যে ডেটাটা কি থাকবে, এই ডেটাটার ভিতরে আমাদেরকে থাকে হচ্ছে এরকম ভাবে, আমাদের একটা অ্যাট্রিবিউটস এর নাম থাকে, এবং যদি ইন্টিজার হয় সেই ক্ষেত্রে কোনো ডাবল কোটেশন দেওয়া থাকতে লাগে না, এরকম ভাবে আমাদের ডেটা থাকে। আইডি ইকুয়াল, আইডি কোলন 1, আমরা যদি ইকুয়াল দেই, ইকুয়ালের জায়গায় কোলন থাকবে। যদি আরো ডেটা থাকে, আমাদের জাস্ট থাকবে হচ্ছে নেম, এখানে আপনি কমা দিতে পারবেন না যদি অবজেক্টটা শেষ হয়ে থাকে। লাস্ট ইন্ডেক্সে যদি থাকে, আর কোনো ভ্যালু না থাকে, তাহলে আপনি কমা দিতে পারবেন না। যদি আরো কোনো ভ্যালু থাকে তাহলে আপনি হয়তো কমা দিতে পারবেন। যদি মনে করেন যে আপনার এখানে আরো কিছু ভ্যালু আছে, একটা অ্যারে এক্সপেক্ট করতে পারেন। একটা অ্যারে কি হতে পারে? হ্যাঁ, ফোন নাম্বার, ফোন লিস্ট। এটা হচ্ছে একটা অ্যারে। আমরা যেভাবে অ্যারে লিখি, এটা একটা অ্যারে। অ্যারের ভিতরে আমাদের যদি অবজেক্ট হতে হবে, অবজেক্ট আমরা এইভাবে করে ডিক্লেয়ার করতে পারি। বুঝতে পারছেন? এর ভিতরে আবার অবজেক্ট থাকতে পারতো যে না, আমাদের ফোন লিস্টের মধ্যে কান্ট্রি করে আলাদা, নাম্বার আলাদা, তখন এটার ভিতরে আমরা আবার এই ডাবল কোটেশন দিয়ে একটা অবজেক্ট আকার ডিক্লেয়ার করতাম, অ্যাজ লাইক এরকম। মনে করেন কোর্স, আমি কি কি কোর্স নিয়েছি, এরকম ভাবে থাকতে পারে। তো এই একটা স্ট্রাকচার, কমন স্ট্রাকচার, যে আপনি এইভাবে করে ডেটাগুলা পাস করতে পারেন। তো এই আবুলের, এটা হচ্ছে আবুলের একটা ডকুমেন্ট, ঠিক আছে? এই ফাইলের মধ্যে যা থাকবে সবকিছু আবুলেরই থাকবে। আমরা আগে যেটা কি করছিলাম, আমরা যেটা করছিলাম, কোর্সের জন্য আলাদা টেবিল বানিয়েছিলাম, সেই টেবিল আবুল বাদে বাবুল কাবুল সবারই কিন্তু ইনফরমেশন ছিল। কিন্তু এই ডকুমেন্টের মধ্যে আবুলেরই সব ইনফরমেশন, আপনি যখন এই ডকুমেন্ট টান দিবেন আবুলের সবকিছু পাই যাবেন। বুঝতে পারছেন? ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। তো মনে করেন যে এখন আরেকজন ভদ্রলোকের জন্য যদি আমরা একটা ডকুমেন্ট এক্সপেক্ট করি, এই ভদ্রলোক যদি না থাকে, তখন তার আইডি অবশ্যই কিন্তু ডিফারেন্ট হইতে হবে, এবং তার নাম আবুলও হইতে পারে, বাবুলও হইতে পারে। কিন্তু তার কোনো কোর্স লিস্ট থাকবে, কোনো ম্যান্ডেটরি নাই। ঠিক আছে, তার জন্য অন্য কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, সিজিপিএ থাকলো তার জন্য, ধরেন থাকলো। দুইটা অবজেক্ট যে সিমিলার অ্যাট্রিবিউটস হইতে হবে, ব্যাপারটাও মেনটাও ম্যান্ডেটরি না। আমার যা মনে চায় তা এখানে লিখে দিব, বাট এই ফরম্যাটে রাখবো।
এটাকে আমরা বলতেছি জেসন ফরম্যাট। বুঝে গেছে? এই যে ডেটা টাইপ, এই ইন্টিজার, স্ট্রিং, না এটা যখন আমরা রাখবো তখন ডিক্লেয়ার করবো, বাট আপনি চাইলে এভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা ডকুমেন্ট। বুঝে গেছে সবার? কার কোনো কনফিউশন? অবজেক্ট রাখলে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন, এই যে এরকম এরকম। জেসন নিয়ে কারো কোনো কনফিউশন? তো আস্তে আস্তে এখন থেকে আমরা কি করব, এই মাধ্যমে ডেটা আদান প্রদান করব। ওকে, এখন ধরেন তো একটা কোড করতেছে, আর আপনার নাম যেন কি, সুবা তার একটা কোড করতেছে, ঠিক আছে? সুবা হইতেছে ফ্রন্ট এন্ডে একটা টেবিল বানাচ্ছে আর কি, ঠিক আছে? সে নিজে কোড করছে যে একটা টেবিলের ফরম্যাট বানাইছে, এখানে মনে করেন আইডি আছে, নেম আছে, ফোন লিস্ট আছে। ওকে, এখন সে ব্যাক এন্ডের কোড ধরেন পারে না, সে ব্যাক এন্ডের কোড এক্সপেক্ট করতেছে, সুবাতা লিখে দিতেছে। এখন সুবাতা যখন কোড করতে, সুবাতা আবার ব্যাক এন্ড পারে, ফ্রন্ট এন্ড পারে না। তো সে সুবাতার কাছ থেকে যেটা এক্সপেক্ট করতেছে, এখন সোয়া যখন সুবাদার কাছে জিজ্ঞেস করবে যে ভাই আমাকে এই স্টুডেন্টের ডিটেলসটা আমাকে দাও, বা এই স্টুডেন্টের লিস্টটা আমাকে দাও, সুবাদা কি করবে? তাকে কি এইচটিএমএল রিটার্ন করবে? কি মনে হয় আপনাদের? সে তো মানে সোয়া কি করতেছে, সোয়া তো নিজেই টেবিলটা বানাইছে, সোয়া খালি তার কাছ থেকে ডেটাটা এক্সপেক্ট করবে যে ভাই শুধু আমাকে এই লিস্টটা দেন, আপনার এইচটিএমএল লিস্টটা বানানো লাগবে না, এটার কাজটা আমার, আমি বানায় দেবো। শুধু ডেটাটা এক্সপেক্ট করবে, রাইট? এখন সে ফাইল আকারেও দিতে পারে, পেন ড্রাইভে ফাইলে করে নিয়ে আসলো, বা একটা ফরম্যাটেও এক্সপেক্ট করতে পারে, রাইট? এখন সুপারটা কিন্তু তখন ওই এইচটিএমএল ফাইল বানাবে না, যখন সে রিটার্ন করবে, আমরা এখন যখন রিটার্ন করতেছি, আমরা কিন্তু একটা এইচটিএমএল ফাইল রিটার্ন করতেছি বা রিডাইরেক্ট করতেছি, তখন আমরা রিটার্ন করব জাস্ট একটা জেসন ফাইল বা জেসনের ডাটাটা, এই ডেটাটা খালি রিটার্ন করবো, মানে তার তো এই ডেটাটাই দরকার, রাইট? ঠিক আছে, তাকে জাস্ট এই ডেটাটা সামহাও এইভাবে ফরম্যাট করে এই ডেটাটাকে দিয়ে দিই। বুঝতে পারছেন? এখন আমরা কি করতেছি, ভিউ পাঠাচ্ছি, কিন্তু সুভাষ এরপরে কি করবে, জাস্ট এইভাবে কোনো না কোনো ভাবে এই ফরম্যাটে ডেটা বানাবে, এই ফরম্যাটটা সোয়াকে দিয়ে দিবে। সোয়া কি করবে, সোয়া রিসিভ করার সময় দেখবে যে আমাকে এই ফরম্যাটে ডেটা পাঠাইছে, সে সামহাও এটাকে লুপ টুপ ঘোরায় পার্স টার্স করে এইভাবে থেকে ডেটা নিয়ে টেবিলে দেখাই দিবে। তো অলরেডি আমরা সার্ভিস লেয়ার পারি, অলরেডি আমরা রেপোজিটরি লেয়ার পারি, অলরেডি আমরা কন্ট্রোলার লেয়ারও পারি। জাস্ট রিটার্নটা ভিউ করতেছি, ভিউটা রিটার্ন না করে আমরা জেসনটাকে রিটার্ন করবো। বুঝে গেছে? শেষ। ওকে, সো এখন আমরা ডেটাবেস লেয়ারে চলে আসি। তো আমরা বলতেছিলাম যে আমরা যখন ডেটাগুলো রাখতেছি, রাখার সময় এইভাবে ডেটা রাখবো। ওকে, এখন তাহলে আমরা ডেটা বেসটা আগে ইন্ট্রোডিউস হই যে কোথায় আমাদের সেই ডেটা বেসটা আছে। আমরা এখন ইন্ট্রোডিউস হব আমাদের ক্লাউড মঙ্গোর সাথে। এটা কি, সবার প্রথমে আমি চাচ্ছি যে আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে। আপনাদের জন্য ডেডিকেটেড একটা জিমেল অ্যাকাউন্ট আমি তৈরি করছি। এটা কঠিন কোয়েশ্চেন, খুবই সহজ অ্যান্সার, কিন্তু কোয়েশ্চেনটা কঠিন। হ্যাঁ, এবার লগ ইন হয়েছে। ওকে, যাই হোক, এটা এখানে আসলাম যাতে এটা লগ ইন করতে পারি। তো আমরা এখন ক্লাউড মঙ্গো নিয়ে সার্চ করবো। তো আমরা জাস্ট নেটে সার্চ দিব মঙ্গো ডিবি। যেহেতু আমরা মঙ্গো ডিবি অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, আমরা মঙ্গো ডিবিতে চলে যাব। প্রথম যে লিঙ্কটা আছে সেটাই হচ্ছে আমাদের মঙ্গো ডিবির ওয়েবসাইট। ঠিক আছে, লাভড বাই ডেভেলপার্স, বিল্ড ফর ফুল টেক্সট। ঠিক আছে, তো আশা করা যায় আপনারাও ডেভেলপার হিসেবে এটাকে লাভ করা শুরু করবেন। তো দেখা যাক আমরা কতটুকু আগাইতে পারি আর কি। ঠিক আছে, এটা করার পর মাইস্কুলকে বুঝে যান না। ওকে, দেখা যাক, আমরা এখন মাইস্কুল পরে আমরা কম্পারিজনে যাব কাকে ভালো লাগতেছে। তো অনেক বেনিফিটের কথা বলার চেষ্টা করতেছে যে আমি এই সেই করছি সেই করছি, আমাকে এইটা করেন। এই যে দেখেন, আমাকে ব্যবহার করুন, রাইট?
এখানে যদি খেয়াল করেন, সে বলতে চাইতেছে, আমরা যেটা বলতেছিলাম, সে ডেটা যখন রাখতেছে ঠিক সেম ফরম্যাটে রাখতেছে, খেয়াল করে দেখেন, সে কিন্তু ঠিক সেম ফরম্যাটে ডেটা রাখতেছে, যে এটাকে আমরা বলতেছি জেসন ফরম্যাটে ডেটা রাখা। ঠিক আছে, তো এই ফরম্যাটে আমরা সামহাও রাখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। তো এইটাতে রাখার জন্য আমাদের প্রাইসিংটাকে একটু দেখতে হবে। সবার প্রথমে আছে ফ্রি। তো এটা দেখেই ভালো লাগতেছে যে যেহেতু ফ্রি সেহেতু আমরা ব্যবহার করতে পারি। তো যদি আপনার ডেভেলপার, মানে ডেভেলপার হিসেবে মানে লার্নিং পারপাসে এটা আপনার এনাফ, বা যদি কাউকে পটায়া সফটওয়্যার বিক্রি করে ফেলতে পারেন তার জন্য এনাফ। কিন্তু ইন ফিউচার যদি সফটওয়্যারটা স্কেল করে, যেটা অনেক বেড়ে যায়, তখন এটা আর এনাফ থাকবে না আর কি, তখন আপনাদের এই দিকের দিকে চলে আসতে হবে আর কি। তো যেহেতু এটা ফ্রি, সেহেতু আমরা ব্যবহার করতে পারি। এখানে স্টোরেজ দিবে 512 মেগাবাইট, র্যাম শেয়ার, মানে যা দিবে ফ্রিতে তাই এনাফ আর কি, বাকি কোনো ইনফরমেশন আর দেওয়া নেই আর কি। তো সবার প্রথমে আমাদের লগ ইন করতে হবে, যে গেট স্টার্টেড। তো আমাদের লগ ইন করতে হবে, এটা ক্লাউড মঙ্গো। ক্লাউড মঙ্গো মানে হইতেছে আমাদের ডেটাবেসটা ওইখানে আছে আর কি, মানে এই সিঙ্গাপুর হইতে পারে, মানে যেখানে আমরা রাখতে চাচ্ছি ওই কান্ট্রিতে আছে। ঠিক আছে, এটা আমাদের কাছে থাকবে না। নর্মালি আমরা মাইস্কুয়েল কি করছি, ডাউনলোড করছি, সফটওয়্যারটা ইনস্টল করছি, আমার পিসিতে এই মঙ্গো দিয়ে মাইস্কুয়েল ডেটাবেসটা হয়ে গেছিল। আমার আমার পিসি ছাড়া আমার ডেটাবেস অ্যাক্সেস করা যাবে না। কিন্তু এই ডেটাবেসটা এরকম, কিন্তু এটা আরেকজনের পিসিতে রাখা। ওই ভদ্রলোক আমাদেরকে এনশিওর করতেছে আপনার পিসি, আমাদের পিসি সবসময় অন রাখবো, আপনার ডেটাবেস আপ থাকবে আর কি। তো দ্যাটস ওয়াই আমরা এইভাবে ইউজ করতে পারি। বুঝতে পারছেন? তো আপনারা, না এমন কোনো কথা নেই, যে কোনো মেল দিয়ে করতে পারেন। হ্যাঁ, ইনশাল্লাহ। হুম, হ্যাঁ। তো সাইন আপ উইথ গুগল দিতেছি, আপনারা চাইলে নিজেদের মেল দিয়ে লগ ইন করতে পারেন। সাইন আপ উইথ গুগল দিয়ে আমি আসলে মানে কাজটা বাঁচালাম আর কি, এই আর কি। এক্সিস্টিং একটা কিছু ছিল, এটাকে ডিলিট করে দিতেছি যাতে আমরা একটু বুঝতে পারি, ঠিক আছে? আগে যা যা ছিল সব ডিলিট করে দিই। স্বাভাবিক, আশা করি এটা কেউ দেখতে সুন্দর লাগবে ইন ফিউচারে। ঠিক আছে, ওকে। যখন আপনার লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনাকে কিছু কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করবে, অর্গানাইজেশন বানাইতে বলবে, প্রজেক্ট বানাইতে বলবে, এগুলো আপনারা স্যাম্পল নাম টাম দিয়ে তৈরি করবেন আর কি। আমার ক্ষেত্রে একটা স্যাম্পল নাম দেওয়া হয়েছে। আমার অর্গানাইজেশন নাম হচ্ছে অ্যাডভান্স জাভা কোর্স, আমার প্রজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্স জাভা প্রজেক্ট। ঠিক আছে, তো এটা র্যান্ডম নাম জিজ্ঞেস করলে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তো আবার জিজ্ঞেস করতে হবে আপনি কোম্পানির কি হন, বলে দিবেন আপনি কি হন না হন। ঠিক আছে? দিয়ে এই পেজ পর্যন্ত আসবেন সাম হওয়া আর কি। এই পেজে আসার পরে আপনাকে ক্লাস্টার নামক একটা অপশন দেখাবে আর কি, এখানে ক্লাস্টার একটা অপশন আছে। এই ক্লাস্টার অপশন দেখাবে, ক্রিয়েট এ ক্লাস্টার। এই ক্লাস্টার মানে হচ্ছে আর কি আমাদের একটা সার্ভার তৈরি করা। ঠিক আছে, আমাদের তো সার্ভার বানাইতে হবে, যেটা হচ্ছে ডাটাবেস সার্ভার। সেই সার্ভারটা কিভাবে বানাতে পারি, লিখতে হবে বিল্ড আ ক্লাস্টার। ক্লাস্টারে যখন আসবে, তখন আমাকে বলবে যে আপনি টাকা পয়সা দিয়ে কিনেন, অবশ্যই আপনি সিলেক্ট করুন ফ্রি, এটা ভুলেও ওইদিকে যায় না। ঠিক আছে, একটা নাম দিবেন, কোনো কিছু একটা নাম দিলাম, অ্যাডভান্স জাভা। আপনার প্রজেক্টের একটা নাম দেন, মানে যাতে এই ডাটাবেসটা, আপনি তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেক প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো একটা নাম দিবেন আর কি প্রজেক্টের। অটোমেটিক সিকিউরিটি সেটআপ জিজ্ঞেস করবে, আর স্যাম্পল ডেটা সেট দিবেন কিনা। আমি দুইটাকে আনচেক করে দিতেছি আপনাদের দেখানোর জন্য, যাতে পরে কাজ করে আর কি, এই কারণে আর কি। তো আপাতত আনচেক করে দিতেছি, এটা ইম্প্যাক্টটা বোঝানোর জন্য, পরে বলে দিব। রিজন, ও আচ্ছা, প্রোভাইডার আপনার ডেটাটা, মানে আপনার তো সার্ভার বানাচ্ছেন, এই সার্ভারটা আসলে কোথায়, কোন হোস্টিং সার্ভিস থেকে নেবেন। এডব্লিউএস একটা হোস্টিং সার্ভিস প্রোভাইডার, মানে একটা পিসি তো আপনার লাগবে রান করাইতে, এই পিসিটা কে দিবে, এডব্লিউএস দিবে, গুগল ক্লাউড দিবে, নাকি মাইক্রোসফট এজার দিবে। যাকে ইচ্ছা চয়েস করতে পারেন, আমরা মানে আমি পার্সোনালি এডব্লিউএস সিলেক্ট করি আর কি। তো এই কারণে এডব্লিউএস সিলেক্ট করলাম। Okay. আপনার ডেটাটা কোথায় থাকবে? পাকিস্তান নাই আনফরচুনেটলি। আপনার, না এখানে পাকিস্তান নাই, নাই।
না পারবে, মানে সার্ভার, মানে তাদের রিজনটা, মানে তাদের কোম্পানিটা কোথায় হোস্ট করতে রাখছে আর কি। তো নিয়ারেস্ট হচ্ছে মুম্বাই আছে আর সিঙ্গাপুর আছে। তো আমাদের সিঙ্গাপুরটা রাখতে পারি আর কি। তো এই দুইটা মানে কাছাকাছি, যত কাছাকাছি রাখবেন আপনার ক্লায়েন্টের কাজ, যত কাছাকাছি রাখবেন তত হচ্ছে বেটার। ঠিক আছে, তাহলে ডেটাটা তত তাড়াতাড়ি ফাস্ট হবে। মানে ডেটা বলতে আপনার সার্ভার যেখানে, ব্যাকএন্ড সার্ভার যেখানে, তার কাছাকাছি ডেটাবেস সার্ভার রাখতে হবে। এই হচ্ছে বিষয়। না আমি সাধারণত সিঙ্গাপুর সিলেক্ট করি আর কি। ঠিক আছে। না না না, ইন্ডিয়া হেড করার বিষয়টা না, আমি বলি এটা লজিক আছে কেন। এটার জন্য আপনাকে চলে যেতে হবে মানে আরেক টপিকে চলে যাই। না না, রাজনৈতিক বিষয় না। আমরা টেকনিক্যাল পারসন, টেকনিক্যালি চিন্তা করতে হবে। সাবমেরিন কেবল ম্যাপ নিয়ে আপনাকে আসতে হবে, আপনি কোন সার্ভারটা চয়েস করবেন। এটা বাজে একটা অ্যান্সার। আচ্ছা, ওকে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের সাথে দুইটা সাবমেরিন কেবল যুক্ত আছে। ঠিক আছে। আপনি যখন একটা ডেটা ট্রান্সফার করতেছেন, বাংলাদেশের বাইরে যখন ডেটাটা ট্রান্সফার করে বাইরে পাঠিয়ে দিতেছেন, ডেটাটা সামহাও আপনাদের এদিক থেকে এই দুইটা লাইন দিয়েই বের হবে, এর বাইরে কোনো ওয়ে নাই বের হয়ে যাওয়ার। আইদার আপনার কুয়াকাটাতে বের হবে, নয়তো কক্সবাজারে বের হবে। মানে আপনার ডেটাটা যদি আপনি ফেসবুকের কোনো একটা ভিডিও দেখতে চান, এই ভদ্রলোক এই দুইটা লাইন দিয়ে বের হয়ে যাবে। এখন এই দুইটা লাইন দিয়ে বের হয়ে কত তাড়াতাড়ি আপনার ওই ফেসবুকের সার্ভার পর্যন্ত পৌঁছাইতে পারে, সেটা হচ্ছে মেইন কথা। রাউটার গুলা কি করে, নিয়ারেস্ট পাস সাজেস্ট করে যে কত শর্টেস্ট পাথে এই ডেটাটাকে ট্রান্সমিশন করা পসিবল। এখন আপনি যদি ইন্ডিয়া চয়েস করেন, ইন্ডিয়ার সার্ভারটা কিন্তু এখানে, মুম্বাই যদি বলেন এটা হচ্ছে এই সাইডটাতে, আর সিঙ্গাপুরটা হচ্ছে এই সাইডটাতে। তো আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে যখন যাবে, তখন টান দিয়ে এই পাশ থেকে এই রিজনের ইন্টারনেট সার্ভিসটা বেটার দেন এই সার্ভিসের এইটার থেকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা সিঙ্গাপুর সাজেস্ট করতেছি। কারণ যখন আপনি এখান থেকে একটা ইউজার আসতেছে, ইউজারটা একটা টান দিয়ে এই পাশে আসবে, এই টান দিয়ে এই পাশে চলে যাবে। মায়ানমার নাই আমাদের এখানে, মায়ানমার হলে তাড়াতাড়ি হইতো, সার্ভার যদি মায়ানমারে থাকতো। মানে মায়ানমারে নেই। তো যেহেতু সার্ভারটা সিঙ্গাপুরে, এখান থেকে, এবং আমাদের সাথে যদি আপনি পিং এর কথা বলেন, মানে ল্যাটেন্সি কতটা কম, সেটা সিঙ্গাপুরের সাথে কম। মুম্বাই থেকে কম, বেশি 6 মিলি সেকেন্ডের পার্থক্য হইতে পারে, 5-6 মিলি সেকেন্ডের। কিন্তু সিঙ্গাপুরটা মোর স্টেবল। ঠিক আছে, আপনি যদি রাজনৈতিক দিক থেকেও চিন্তা করেন, যখন বন্ধ হয়ে যায়, নেটওয়ার্ক কানেকশনের যে প্রবলেম হয়, ইন্ডিয়ার এন্ডে প্রবলেম হয়, টাটা বন্ধ করে দিতে পারে, তখন আপনার ঘুরে আসবে হচ্ছে এই পাশ থেকে আর কি, এদিক দিয়ে যাবে। তো ওই এদিক থেকে সিঙ্গাপুর মোস্ট স্টেবল। সিঙ্গাপুরের কান্ট্রি হিসেবে মোস্ট স্টেবল একটা কান্ট্রি। দ্যাটস ওয়াই আমি সিঙ্গাপুর চয়েস করতেছি। ঠিক আছে, তো এখানে অনেকগুলো কারণ আছে কেন সিঙ্গাপুর। ওকে, ক্রিয়েট ডিপ্লয়মেন্টে দিলাম। তো আপনাকে কেউ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে অবশ্যই সেটাকে টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে, যেহেতু আপনি টেকনিক্যাল পার্সন। ওকে, খেয়াল রাখতে হবে। তো এরপর আপনাকে কোয়েশ্চেন করতেছে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলা। হ্যালো, আপনার এখন ডেটাবেস, ডেটাবেসটা খুব সিকিউর একটা জিনিস। ঠিক আছে, আমরা যেটা জানি, মাইস্কুয়েল যখন ইনস্টল করছিলাম, তখন আমরা আপনাদের পাসওয়ার্ড কাউকে বলতে না করছিলাম। হ্যাঁ, এখন আপনার এটা যেহেতু বাইরের একটা জায়গায় আছে, এই ডাটাবেসে তো যে কেউ অ্যাক্সেস করতে পারে, এটাকে সিকিউর রাখা উচিত যাতে কেউ আনতেও এটাতে যাইতে না পারে। তো এখানে অপশন আছে যে আপনি শুধুমাত্র আপনার কারেন্ট আইপি অ্যাড্রেস, আপনার আইপি অ্যাড্রেসটাকে ওই ডেটাবেসের জন্য অ্যাক্সেস করার অনুমতি দিতে পারেন, যে আমি যেটা ইউজ করি সবসময় সেটা ব্যবহার করব। বা আপনি যদি নির্দিষ্ট কোনো আইপি অ্যাড্রেস অ্যাক্সেস করে দিতে চান যে শুধুমাত্র এই আইপি অ্যাড্রেস থেকেই ডেটাবেস অ্যাক্সেস করা পসিবল, সেটাও পসিবল। এবং অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, এটা দিলে কি হবে, যে কেউ লগ ইন করতে পারবে, যে কেউ ওই সার্ভারে পিং পাবে আর কি, এই হলো কথা। তো আমরা যেহেতু অতটা মানে আইপি ফিক্স করা না, আমাদের এক এক সময় এক এক রকম আইপি আমরা ইউজ করি, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতেছি যে 0.0.0.0 এটা দিয়ে দিব আর কি। তাহলে এই আইপি অ্যাড্রেসটা চলে যাবে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড আইপি অ্যাড্রেস দিলাম। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস সহ সব আইপি অ্যাড্রেসই আমাদের ক্লাস্টারের সাথে কানেক্ট হওয়ার জন্য এলিজিবল হইলো। না, এটা 0.0 মানে একটা এমন একটা আইপি অ্যাড্রেস, এটা সব কটার জন্য কমন। মানে এটা হইতেছে সবাই এলাও, এটা মিন করে আর কি। ওকে, ডেটাবেসের ইউজার নেম, আমরা আগে জানতাম রুট, বাট এখানে আমরা নিজেরা কাস্টম দিতে পারবো। আমি এখানে দিলাম জাভা, আর এখানে দিলাম ADF4321। ঠিক আছে, আপনারা কেউ দেখেন না? তো এখানে ক্রিয়েট ডেটাবেস ইউজার দিলাম। তাইলে আমরা আমাদের আইপিটাকে অ্যালাউড করলাম, এই ডাটাবেসের জন্য সেট করা। হ্যাঁ, এই ডেটাবেস আরেকটা।
দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। তো আমাদের এই দুইটা পার্ট, একটা আইপি অ্যাড্রেসকে অ্যালাউ করা আর একটা হচ্ছে ডেটাবেস ইউজার নাম তৈরি করা। তো এতটুক ডান। এরপরে ক্লোজ করে দিব। যদি আবার রিলোড দেই বা ক্লাস্টারে যাই, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স জাভা ক্লাস্টার। ঠিক আছে, এখানে কোনো কানেকশন নাই, সবকিছুই 0 0 আছে, ডেটা সাইজও 0। আমাদের 512 সি দিছিল, তার মধ্যে কোনো কিছুই নাই। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এখন এই ডেটাবেজের টেবিল গুলা কই পাবো? হ্যাঁ, সব করে আপনি যদি এই সার্ভারে আপনি 2 3টা ডেটাবেজ রাখেন, ওই 2 3টা ডেটাবেজের জন্য 512, এই সার্ভারের জন্য 512। তিনটা প্রজেক্টের জন্য যদি 3টা ডেটাবেস হয়, এই সার্ভার, এটা একটা সার্ভার, এটা কিন্তু ডেটাবেস না, একটা সার্ভার। এই সার্ভারে আপনি 3 4টা ডেটাবেস তৈরি করতে পারেন, সবকটা মিলে 512, যত কিছুই রাখেন। আলাদা করতে পারেন। এখন এটা যেটা আছে সেম, এখন যেটা দিলাম, আলাদা আলাদা দিতে চাইলে দেওয়া যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন ব্রাউজ কালেকশন নামে একটা অপশন আছে। এই ব্রাউজ কালেকশনটাই হইতেছে আমাদের টেবিল বলি আমরা এটাকে। কালেকশন গুলা হইতেছে আপনাদের একটা আহ, কি বলে, টেবিল। এখানে দেখেন ডেটাবেসের সংখ্যা হচ্ছে 0, আমাদের কোনো ডেটাবেস নাই। এখানে কালেকশনের সংখ্যা হচ্ছে 0, আমাদের কোনো কালেকশন নাই। আমাদের ডেটাবেসের মধ্যে অনেকগুলা কালেকশন থাকতে পারে, যেগুলো টেবিল বলতেছি সেগুলো একটা কালেকশন। কালেকশনের মধ্যে যেটা কালেকশন টেবিল, যতগুলা ডকুমেন্ট, ওই টেবিল গুলো যে রো গুলা থাকে সেগুলোকে আমরা বলতেছি একটা ডকুমেন্ট। আগে যে রো গুলা কনভার্ট হয়ে গেছে ডকুমেন্টে। ঠিক আছে, এখানে কলাম বলতে কোনো কিছু নাই। ওকে, আমাদের ডেটা নাই। ঠিক আছে, ডেটা নাই, বাট আমি লোড স্যাম্পল ডেটা সেট দিব। আচ্ছা দেই, মানে একটা স্যাম্পল ডেটা সেট তৈরি করে দেখাতে যাচ্ছি যে ডেটা সেট গুলা কিভাবে থাকে। এখানে কোনো কিছু দিলে উপরে আপডেটটা পাবেন, যে এটা রিয়েল টাইম আপডেট হবে আর কি, যদি আপডেট হয়। একটা ডেমো আপডেট করতে দিচ্ছে আর কি, ডেমো একটা ডেটাবেস দিচ্ছে দেখানোর জন্য। না না, এটা একটু টাইম লাগে, ফ্রি জিনিস না। না, এই যে লোডার দিচ্ছে তো, এর জন্য তো লোডার দিতে হয়, যাতে আপনাকে মনে করেন আপনি আরেকবার ক্লিক করতে পারবেন না। হ্যাঁ, লোডার দিয়ে রেখে দিচ্ছে। হুম, ইনশাল্লাহ। ওকে, চলে আসবে 1 2 মিনিট। না না, সমস্যা নেই, এটা আপাতত এরকম দেখাচ্ছে। এখানে দেখেন এখন ডেটাবেস একটা হচ্ছে, কালেকশন একটা হচ্ছে। আমাদের ডেটাবেসের নাম হচ্ছে স্যাম্পল ওয়েদার ডেটা। ঠিক আছে, এটা একটা ডেটাবেসের নাম। আমরা যেরকম আগে তৈরি করতাম যে এসএমএস জিবি, এলএমএস জিবি, স্কুল ডিবি, সেরকম হচ্ছে ডেটাবেসের নাম। এই ডেটাবেসের মধ্যে একটা কালেকশন আছে, সেটা হচ্ছে ডেটা, মানে একটাই টেবিল আছে। এই টেবিলের মধ্যে দেখেন অনেকগুলো রো আছে, টোটাল 900টা ডকুমেন্ট আছে, যেটা 1.43 মেগাবাইট, সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তো যদি আমরা একটা ডকুমেন্ট দেখি, এখানে যদি দেখেন দেখা যাচ্ছে কি ছোট ছোট, যদিও খুবই ছোট, জুম করলে এটা আবার বড় হয়ে যেতে চাচ্ছে, একটু কষ্ট করে দেখতে হবে আর কি।
তো এই যে এখানে এটা একটা স্যাম্পল স্ট্রাকচার, এখানে দেখেন আইডি দেওয়া আছে, আন্ডারস্কোর আইডিটা খেয়াল রাখবেন। এখানে এসপি, টিএস, পজিশন, পজিশনটা একটা অবজেক্ট, এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইনফরমেশন রাখছে আর কি। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে এক একটা অবজেক্ট। এখানে দেখেন একটা ইনফরমেশন, এখানে দেখেন আরেকটা ইনফরমেশন, এরকম ভাবে অনেক অনেক ইনফরমেশন এখানে আছে। তো এই ইনফরমেশন গুলাই হচ্ছে এই যে যে জেসন ফর্মটা দেখাইলাম, এই জেসন ফরম্যাটটা দেখেন ওরা এইভাবে করে স্টোর করে রাখছে আর কি। তো আমাদেরকেও ইন ফিউচারে আমরা যখন শিখবো এইভাবে করে স্টোর হয়ে থাকবে আর কি, এই হলো মেইন কথা। বুঝে গেছে? তো আপাতত আমাদের স্যাম্পল ডকুমেন্টটা বাদ দেই, যেহেতু স্যাম্পলটা স্যাম্পলের মতন থাকুক। আমরা এটাকে ক্লিন করে ফেলি, ক্লিন করে কিভাবে আসলে কানেক্ট করবো সেটা দেখি। ওকে, এটা আগের মতন হয়ে গেছে। আমরা চলে যাই হইতেছে আমাদের সেই ইলেকট্রিসিটি প্রজেক্টে। লাস্ট ক্লাসে আমরা যে ইলেকট্রিসিটি করছিলাম মনে আছে? সেখানে আমাদের একটাই ই ছিল, কি ছিল ওটা, মডেল ক্লাস ছিল। হ্যাঁ, ওই মডেল ক্লাসটাকে আমরা চেষ্টা করব, খুবই সিম্পল মডেল ক্লাস ছিল, এটাকে আমরা চেষ্টা করবো আজকে এই ডেটাবেজের এখানে নিয়ে আসতে। এই হচ্ছে আমাদের সেই মডেল ক্লাস, রাইট? মনে পড়ছে? লাস্ট ক্লাস আপনাদের মনে পড়ে কিনা আমি কোনো ডেটাবেস সিলেক্ট করি নাই ফর্ম ফাইল থেকে, রাইট? যখন তৈরি করছিলাম। তো আপনারা যখন তৈরি করবেন, আমরা এখন ডিসাইড করলাম যে আমরা একটা ডেটাবেস ইউজ করতে চাচ্ছি। তো আমাদের হাতে দুইটা অপশন ছিল, আগে দেখেন একটা এসকিউএল আর একটা নো এসকিউএল। আমরা আগে এসকিউএল সিলেক্ট করতেছিলাম, এসকিউএল থেকে মাই এসকিউএল সিলেক্ট করতেছিলাম আর একটা ড্রাইভার সিলেক্ট করতেছিলাম। আজকে আমরা সিলেক্ট করবো হচ্ছে নো এসকিউএল। এখানেও দেখেন অনেকগুলো ডেটাবেস আছে, তার মধ্যে একটা ডেটাবেস হচ্ছে মঙ্গোডিবি। আমরা এই একটাই সিলেক্ট করবো। কারো কোনো কনফিউশন? এনিওয়ান? কিচ্ছু লাগবে না আপাতত। ওকে, ওকে দিলাম। ও আবার আগের মতন একটু ডাউনলোড টাউনলোড করবে, বা আপনারা যখন প্রজেক্ট তৈরি করবেন তখন এটা সিলেক্ট করে দিতে পারেন, একই জিনিসই আর কি। তো সে এখানে একটা নতুন ডিপেন্ডেন্সি নিয়ে আসছে। তো আপনারা জানেন যখন ডিপেন্ডেন্সি অ্যাড করা হবে, ড্রাইভার অ্যাড মানে রান করা হবে, তখন আর সে রান করবে না, তখন বলবে আমাকে ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, ডাটাবেজের নাম দেন, এইসব কথাবার্তা বলবে। এইসব কথাবার্তা আমরা কোথায় অ্যাড করি? অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসে। এই যে দেখেন সেও একই কথাই বলতেছে যে আমাকে ডেটাবেজের জিনিসপত্র দেন, নাইলে আমি কোথায় কানেকশনটা করবো আর কি, আমাকে তো বলছেন কানেক্ট হইতে। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের রিসোর্সেসে, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস। এখানে আমরা সার্চ দিব সিম্পলি মঙ্গোডিবি লিখে। এখানে দেখেন একটা লেখা আছে মঙ্গোডিবি ডট ইউআরআই। আমাদের একটা ইউআরআই পাওয়া যাবে। ইউআরআই মানে হইতেছে এইটার ভিতরে সবকিছু মিক্স করা থাকবে, আমাদের ডেটাবেজের নাম, আমাদের কি বলে হোস্ট, যেমন লোকাল হোস্ট মানে হচ্ছে আমার নিজের পিসি। তো ওইখানের জন্য এটা কি হবে, রাইট? এটা কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর ইউজার নেম তো আমরা অলরেডি দিছিলাম, কি দিছিলাম? জাভা। পাসওয়ার্ড দিছিলাম, কি দিছিলাম? দেখেন নাই? আচ্ছা, ওকে। সো এই জিনিসগুলো আমাদের এখানে দিতে হবে আর কি। সো আমরা এই মঙ্গোডিবি ইউআরআইটা দিলাম, এখন এটাকে খুঁজে বের করি যে এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো। ওকে, পাবো হচ্ছে আমাদের ডেটাবেজে। আমরা ক্লাস্টারে চলে যাই, সেই মেইন পেজে চলে যাই। এখানে দেখবো আমরা কানেক্ট নামে একটা অপশন আছে। আছে না? হ্যাঁ, ওই যে কানেক্ট নামে একটা অপশন আছে, এই কানেক্টে চলে যাব। কানেক্টে গেলে পরে আমাদের এখানে ড্রাইভারের কথা বলতেছে, ড্রাইভারের কাছে যাব। এইখানে আমরা সিলেক্ট করব জাভা, আর যারা অন্য কোনোটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাচ্ছেন তারা অন্য কোনোটা 5.1 লেটেস্ট এটাই সিলেক্ট করতে পারি। এইখানে দেখেন একটা লাইন লিখে দিছে, দেখতে পাচ্ছেন? এই লাইনটাই হইতেছে আমরা কপি করে নিয়ে আসবো, এটাই সেই আমাদের ইউআরআই। এখানে দেখেন ইউজার নেম হচ্ছে জাভা, আর ও পাসওয়ার্ডটা বলে দেয় নাই, ও ভাব নিতেছে পাসওয়ার্ডটা জানে না, অ্যাকচুয়ালি এখানে আমাদের রিপ্লেস করতে হবে। আর এই যে দেখতেছেন যে অ্যাডভান্স জাভা ডট কে এক্স আই টু এস বি ডট মঙ্গোডিবি ডট নেট, এইটাই হইতেছে আমাদের সেই লোকাল হোস্টের পরিবর্তে আমরা এটা পাইছি। সে অবশ্যই লোকাল হোস্ট দিবেন না, সে একটা আলাদা অ্যাড্রেস দিবে। এটা হচ্ছে আমাদের এই সার্ভারের জন্য ডেডিকেটেড হোস্ট নেম।
যে এইটা হইতেছে আমাদের ওই সার্ভারের যাওয়ার একটা ইয়ে আর হোস্ট নেম আর কি। আর এই যে হোয়াট চিহ্ন যেটা দিচ্ছে, এটা বুংচুং, এটা দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। যাই হোক আমাদের পুরাটাই দিছে যেহেতু, আমরা এটাকে কপি করে জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিব। ওকে। আর রিপ্লেস করতে হবে কি, এটা হচ্ছে জাভা, এটা হবে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হচ্ছে ASDF21, হোপফুলি এটাই। ওকে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান বা ওই আইপি অ্যাক্সেস এর কথা মনে না থাকে, আমরা কই যাব, বাম পাশে দেখবেন ডাটাবেজ অ্যাক্সেস আছে, এখানে যাব, এখান থেকে অ্যাড নিউ ডেটাবেজ ইউজারে যাব, এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করব, নাম দিব, আবার একটা পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করে দিব, তাহলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে অথবা নতুন একটা পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে আর কি। ওকে। আর যদি নেটওয়ার্ক অ্যাক্সেসের কথা ভুলে যাই, জাস্ট এখানে যাব, অ্যাড আইপি অ্যাড্রেস দিব, গেলে এখানে অপশন থাকবে যে অ্যালাউ অ্যাক্সেস টু, মানে এরকম একটা অপশন থাকবে আমি হয়, তো সেটা সিলেক্ট করে কনফার্ম দিলে সেটাও হয়ে যাবে। তো এই জায়গাটা আসলাম, এখানে আমাদের ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, আমাদের হোস্ট নেম আছে, বাকি আছে কোনটা বলেন দেখি। ডেটাবেজের নাম, যে কোন ডেটাবেজে আমরা এই ভ্যালু গুলা রাখবো, এই প্রজেক্টের জন্য ডেটাবেজের নামটা কি হবে, সেটা সাধারণত আমরা এই স্ল্যাশ এর পরে লিখতাম, খেয়াল আছে আপনাদের, লোকাল ডট স্ল্যাশ সামথিং লিখতাম। এটা যদি আমাদের ডট নেম পর্যন্ত যদি লোকাল হোস্ট হয়, মানে ওই ইউআরআই হয়, ইউআরএল বলতে লোকাল হোস্ট নেম হয়, তাহলে স্ল্যাশ এর পরে ডেটাবেজের নামটা হয়ে যাওয়া উচিত। তো এটা হচ্ছে কি নাম দিব, একটা স্যাম্পল একটা নাম দিলাম, ড্যাশ দিবি নাকি আন্ডারস্কোর দিবি, আন্ডারস্কোর দিবি, ঠিক আছে। তো যদি আমরা এখন রান করি, আরেকটা উপায় দেওয়া যায়, যদি ডেটাবেজের নামটা এখানে আমরা চাইলে পরের লাইনে দিতে পারি, এরকম আর কি, মঙ্গল ডেটাবেজ এখানেও চাইলে দিতে পারতাম আর কি, এটা দিইনি। তো এইবার যদি রান করি, রান করলে পরে কানেকশন সাকসেসফুল হওয়া উচিত। এই যে দেখেন কানেকশন সাকসেসফুল হয়েছে, ঠিক আছে, যেখানে অনেক হিজিবিজি লাইন দিছে, কোনো এরর নাই, সাকসেসফুলি কানেক্টেড টু সার্ভার, ঠিক আছে। সো দ্যাট মিনস আমাদের যা যা ছিল, মানে সবকিছু কানেক্ট হয়েছে আর কি, ঠিক আছে, শেষ, আমাদের যা করার দরকার ছিল এতটুকু। ওকে। এখন আমাদের কাজ কন্ট্রোলার লেয়ার, সার্ভিস লেয়ার, আর কি রিপোজিটরি লেয়ার, ঠিক আছে। তো কন্ট্রোলার লেয়ার অলরেডি আপনারা পারেন, সার্ভিস লেয়ার অলরেডি আপনারা পারেন, শুধুমাত্র রিপোজিটরি লেয়ার দেখাই দিচ্ছি। আমাদের মডেল আছে, আমরা ডেটাটাকে রাখবো, তাহলে একটা প্যাকেজ করে নেই, এটাও তো আপনারা পারেন। একটা ইন্টারফেস তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে কনজাম্পশন ইনটু রিপোজিটরি, রাইট? এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রিপোজিটরি, এটার উপরে দিতে হয় হচ্ছে রিপোজিটরি, আর এখানে দিতে হয় হচ্ছে okay, এখানে লিখতে হয় হচ্ছে এক্সটেন্স মঙ্গো রেপোজিটরি, রাইট? যেহেতু আর জেপিও নাই, এখানে লিখবো মঙ্গো রেপোজিটরি, ঠিক আছে। মঙ্গো রেপোজিটরির ক্ষেত্রে সেম কথা, একটা হচ্ছে টি, এটা কি ডেটা টাইপ, ডেটা টাইপটা বলতে কি টাইপ, হ্যাঁ, তাহলে এখানে টি তে কি হবে, কনজাম্পশন মডেল ক্লাসের নাম, আর কনজাম্পশন প্রাইমারি কি এর ডেটা টাইপটা, তো শিখে ফেলছেন। ডান, মঙ্গো রিপোজিটরি, এখানে থাকবে কি যেন কনজাম্পশন, আর এখানে থাকার কথা কি যেন, যেহেতু ইন্টিজার দিছিলাম, ইন্টিজার, শেষ, বাকি সব আগের মতো।
ওকে, এখন আসি টুইক্সে, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে একদম বেসিক থিংস, ওকে, যা আছে তাই। এখন জাভার মঙ্গোডিবির ক্ষেত্রে আমরা আমাদের একটা ডিফল্ট আইডি মঙ্গোডিবি প্রোভাইড করে। আমরা এতদিন কি করছি, কনজামশনের ক্ষেত্রে নিজের একটা আইডি ডিফাইন করছি, রাইট? আর স্টুডেন্টের ক্ষেত্রে কি হইতো, স্টুডেন্টের আইডিটা দিয়ে দিতাম আমরা। বাট মঙ্গোডিবি অলওয়েজ কি করে, একটা ডিফারেন্ট আইডি আমাদেরকে সবসময় একটা ইউনিক আইডি আমাকে দিতেছে, যেটাকে বলতেছে অবজেক্ট আইডি। অবজেক্ট আইডি আমাদেরকে দিতেছে, ওকে? তো আমাদেরকে এই যে ইন্টিজার আইডি যেটা, যেহেতু আমি যখন যদি এটাকে নাও দেই, মনে করেন আমি এখানে কোনো মঙ্গোডিবির কোনো স্ট্রিং আইডি আমি দিলাম না, নিজের আইডিটাকে দিলাম না, এটাকে দিলামই না, এই ভদ্রলোকও এই একটা অবজেক্ট দিয়ে আমাদেরকে দিয়ে দিবে, অলওয়েজ এই ভদ্রলোক দিয়ে দিবে, ঠিক আছে? তো এই আইডিটাকে আমাদের ক্যাচ করা উচিত, কারণ এইটা দিয়েই আমরা প্রাইমারি হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো। তো দ্যাটস ওয়াই কি করা উচিত, এইটাকে আমাদেরকে আলাদাভাবে রাখা উচিত, সেটা হচ্ছে স্ট্রিং আইডি। এটা অবজেক্ট আইডি হতে পারে, আবার স্ট্রিং আকারে রাখতে পারে। তো স্ট্রিং আকারে রাখাটাই সেফ, তাহলে কম্পারিজনটা আপনারা ইজিলি করতে পারবেন, অবজেক্ট রাখলেও কোনো সমস্যা নেই, বুঝে গেছে? এখন ধরেন এটা যদি একটা স্টুডেন্ট ক্লাস হইতো, তখন আপনি কি করতেন? আহ, আরেকটা, তাহলে আমাদের কি করতে হইতো, স্টুডেন্ট আইডি ধরেন যদি স্টুডেন্ট আইডি হইতো, তখন আমাদের আরেকটা রাখতে হইতো স্টুডেন্ট আইডি। তো এই আইডিটা আমাদের মঙ্গোডিবি ব্যবহার করবে তার নিজের অবজেক্টটাকে রাখার জন্য, আর এই স্টুডেন্ট আইডিটা রাখতে ইউজ করতে হবে আমাদের নিজেদের কাস্টম স্টুডেন্ট আইডিটা রাখার জন্য। যদি আপনি চান যে না আমি মঙ্গোর অবজেক্ট আইডি চাই না, আমি নিজের আইডি নিজেই ব্যবহার করব, সেটাও পসিবল করতে পারেন। এটা বুঝিনি। হ্যাঁ, এইভাবেই আসবে, এইভাবেই আসবে, এইভাবেই আসবে, ঠিক আছে? তো এখানে একটা ভুল আছে, আমরা আইডি দিতে হইতো, সেটা দিই নাই। এন্টিটি লাগবে না, সামনে শিখে গেছে, এটা তো মাইস্কেল না, ঠিক আছে? মাইস্কেলের মঙ্গোডিবির ক্ষেত্রে এনটিটি, ওয়ান টু মেনি, জয়েন কলাম কিচ্ছু দেওয়া লাগবে না। বাট কিছু টুইক্স আছে যেটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি, আগে আমরা আজকে তো ফার্স্ট ক্লাসে তো ওগুলা দেখানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, আসতেছে, এখন সেভ করতে গেলে বুঝতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? তো এইখানে যদি এটা রাখাই সেফ, এইভাবে রাখলেই বেটার, তাহলে আপনার একটা কন্ট্রোল থাকে আর কি। ইন ফিউচারে যখন আপনি রিলেশন কন্ট্রোল করতে যাবেন, তখন হইতেছে ওই অবজেক্ট আইডি দিয়ে সে মেনটেন করাটা ইজি হবে। ওকে, আপনি যদি চান আলাদা করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও চাইতে পারেন। ওকে, যদি এটা স্ট্রিং হয় তাহলে আমাদের রিপোজিটরিতে এখানে কি হওয়া উচিত, স্ট্রিং। তো লজিক্যালি যদি আমরা অবজেক্ট ব্যবহার করতে চাই, অলওয়েজ এখানে স্ট্রিং থাকবে, রাইট? তাই তো হওয়া উচিত, যেহেতু আমরা বলতেছি অ্যাট আইডি, স্ট্রিং আইডি এটা কমন, প্রত্যেকটা কমন মডেল ক্লাসের ক্ষেত্রে এখানে স্ট্রিংটাও কমনই থাকা উচিত, যদি না আপনি নিজের আইডি ইউজ করেন। ওকে, বাকিটুক সেম, আমাদের একটা সার্ভিস ক্লাস লাগবে। এটাও আপনারা পারেন। উপরে লিখতে হবে হচ্ছে @সার্ভিস, এখানে একটা কি যেন লিখতে হয়, ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে, কনজাম্পশন
এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? জাস্ট একটা সেভ মেথড। কারো কনফিউশন থাকলে বলেন। তো এটা এই মেথডটাকে আমি কন্ট্রোলার দিয়ে সার্চ করতে চাচ্ছি না, একটা টেস্ট ক্লাস বানাইতে চাচ্ছি, সেটাও আপনারা পারেন। আমরা একটা টেস্ট ক্লাস বানাই নিই, কনজাম্পশন সার্ভিস টেস্ট, এটার উপরে টেস্ট দিতে হয়। সরি, স্প্রিং বোর্ড। এটা কি যেন দিতে হয়? পাবলিক ভয়েস সার্ভিস বানাই নেই। ও উপরে এখানে সাজেশন আসে না কেন জানি, এটার জন্য কি দিতে হয়? অটো অ্যাড। এখানে হচ্ছে আমরা একটা কনজাম্পশন পাস করতে হবে, রাইট? তো এখানে কনজাম্পশন অবজেক্ট তৈরি করে দেই। ও, আনফরচুনেটলি আমাদের এখানে গেটার সেটার নাই। গেটার সেটার জন্য এখানে ডেটা দিচ্ছি, নো আর্স কনস্ট্রাক্টর দিচ্ছি এবং অল আর্স কনস্ট্রাক্টর। ডেটা ইনস্ট্রাকশন দিলে গেটার সেটার টু স্ট্রিং সব অ্যাড করে দিবে। এটা বুঝতে পারছেন? এতটুকু কারো কোনো কনফিউশন? এনিওয়ান? এখন রান করলে কি হওয়া উচিত? জানি না সেভ হবে কিনা, চেষ্টা করে দেখি। এটা বুঝলাম না। হ্যাঁ, আমারও কাজ করে নাই আনফরচুনেটলি। ঠিক আছে, তো এটা কমন হওয়ার কথা। দেখেন এখানে বলতেছে যে সেট ডেট করতে পারে নাই, সেট ফ্লোর করতে পারে নাই, সেট রুম করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। এখানে অ্যানোমাল অ্যানোটেশন প্রসেসিং দিলেও দেখি কাজ করে কিনা, মানে লম্বক ইউজ করা হয়েছে। লম্বকটা কেন লাস্ট পরীক্ষার সময় দেখছিলাম যে এই ভদ্রলোক হচ্ছে সেটার গেটার নিজেই লিখে দেওয়ার কথা, আসলে লিখবেটা কখন? যখন সে কম্পাইল করবে। কম্পাইল করার আগে সে লিখে দিবে, তারপরে কম্পাইলটা হওয়া উচিত, রাইট? কিন্তু এখানে যে প্রবলেমটা হয়েছে, আমরা কম্পাইল করে ফেলতেছি কিন্তু ও লেখে নেই, তো অবভিয়াসলি সেটার মেথড নাই। সে কম্পাইল করতে দিয়ে সেটার মেথড পাচ্ছে না, সে এরর দিতেছে। লজিকটা বুঝতে পারছেন প্রবলেমটা? তো এই প্রবলেমটা হওয়া উচিত না। লম্বকের এই জিনিসটা প্রবলেম সলভ করে ফেলা উচিত, এবং আইডিয়ারও উচিত ছিল যে এই প্রবলেমটা সলভ করে ফেলা। তো আনফরচুনেটলি কেন হয় না এটা জানি না। সলিউশন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচারে, না স্ট্রাকচার না, সেটিংস, সরি, সেটিংস। এখান থেকে কম্পাইলারে চলে যাব, এখান থেকে অ্যানোটেশন প্রসেসর। অ্যানোটেশন হচ্ছে গেটার সেটার যেগুলো, এগুলো অ্যানোটেশন প্রসেসর বলে। এইখান থেকে ইলেকট্রিসিটি কনজাম্পশন, এইখানে দেখা যাচ্ছে যে আননোন, আননোন ডট জার লেখা আছে। হোয়াট ইজ আননোন জার? এটাই সে বুঝতে পারতেছে না, এখানেই মূলত মেইন প্রবলেমটা দাঁড়াইছে। তো এখানে আমাদের বাই ডিফল্ট লম্বকের যে জারটা আছে সেটা দেখাই দেওয়া উচিত, অথবা বলা উচিত যে আপনি প্রসেসরটাকে প্রজেক্ট ক্লাস পাথ থেকে নিয়ে নেন। এটাকে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম।
তো নেওয়ার কথা ছিল। ওই কি বলে উপরে ওইখানে প্রজেক্ট পার্টটা মানে সেভ করে দিচ্ছে। তো সাকসেসফুলি সেভ হয়েছে, ঠিক আছে। এখানে দেখাইতেছে যে প্রজেক্ট ফিনিশ, তো এটা সেভ হয়েছে। তো লম্বক তো একটা প্রবলেম করে এখনকার ভার্সন গুলাতে, এটা জানি না এটা কেন হইতেছে। হুম। তো যদি এটা আপনার সলভ করতে, এখন ক্লাস থেকে যদি যাই, আমাদের ব্রাউজ কালেকশনতে যাই, এখানে গেলে দেখেন কনজাম্পশন ডিবি নামে একটা ডেটাবেস তৈরি হয়েছে। এটার ভিতরে কনজাম্পশন আমাদের যে ক্লাসের নাম মানে টেবিলের নাম সেটা আছে, এবং এইখানে দেখেন আইডি আছে যেটাকে আমরা বলতেছিলাম অবজেক্ট আইডি। দেখেন একটা অবজেক্ট যদি বসাই দিচ্ছে না, এটা কিন্তু আমরা বসাইনি, ও নিজেই বসাই দিচ্ছে। ডেটটা হচ্ছে ওই ভদ্রলোক 27 তারিখ আজকে ডেট ছিল, আজকে বসাই দিচ্ছে, টাইম সহ বসায়, মঙ্গলবার অলওয়েজ টাইম সহ এটা বসায় দেয় আর কি। তো আর হচ্ছে ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার, কনজাম্পশন ইন কিলোওয়াট, সেটাও সে বসাই দিচ্ছে। তো আমরা যদি আরেকবার রান করাই, সে আরেকটা ডকুমেন্টস হয়তো রাখবে। তো আরেকবার সেভ হয়েছে, যদি আমরা এবার রান করি, এই যে সেকেন্ডটাও চলে আসছে। তো সিমিলারলি আপনারা যখন ফাইন্ড অল করেন, ফাইন্ড বাই করেন, ফাইন্ড অল বাই করেন, সেম ডেটা, সেম যে কুইরি গুলো আপনি এইভাবেও করতে পারবেন, রাখতে পারবেন। এই হলো বিষয়। না, লোকাল টাইম দিইনি তো। না না না, লোকাল ডেট রাখা। না না, টাইম এটা ও টাইম বাই ডিফল্ট 00 রাখে এবং ইউটিসি 0-তে সেট করে। ঠিক আছে, ইউটিসি 0-তে রাখার কারণে ইউটিসি 0-র এখন যে টাইম সেই হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমি জিএমটি 6 হওয়ার কথা ছিল, বাট ও ওইভাবে রাখে না, আপনার ফরম্যাট করে নিতে হবে। হুম। ও সার্ভার 0-তেই রাখে, ইউটিসি 0 হিসেবেই রাখবে সবসময়। আপনি যখন নিবেন ওই টাইম অনুযায়ী ইউজারকে দেখাবেন, ইউজার যে টাইম জোনে আছে সেই অনুযায়ী দেখাবে। যাই হোক, ওগুলো বিষয় না, ওগুলো আপনার অটোমেটিক দেখাই দিবে আপনার প্রজেক্ট অনুযায়ী। তো এই হচ্ছে সেভ করার মেথড। তো একটা কালেকশন আছে, আপনারা চাইলে ইন ফিউচার আস্তে আস্তে যতগুলা কালেকশন জাস্ট ট্রাই করে দেখতে পারেন আর কি। ঠিক আছে, কারো কোনো কনফিউশন? হুম। না, চেষ্টা করলে পারবেন হোপফুলি, এটা তো তেমন কিছু নাই, জাস্ট মঙ্গোডিবিটা ওই কি বলে রান করানো না। ঠিক আছে, হ্যাঁ সেম, এভরিথিং সেম। কাস্টম কুইরি আগে যা লিখতাম তাই, ওর যা যা আছে সবই তাই, আগের মতো। কাস্টম কুইরি বলতে ফাইন্ড অল, ফাইন্ড এক, আগের গুলাই একই, সব একই। হ্যাঁ, ওটা দেখাইনি আর কি। ঠিক আছে, চ্যাটজিপিটি আর জানেন না, চ্যাটজিপিটি জানেন না আপনি কতটুকু লেকচার কমপ্লিট করছেন, এখানে সমস্যাটা হয়ে গেছে। ঠিক আছে, ট্রানজেকশন, ট্রানজেকশন অ্যাটেন্ডেশন, এটা ট্রানজেকশন ঘটাইতে হয়, লক করা আর কি। না না, বিজনেস লজিক বলতে আপনি ডেটা,
হুম। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি আপনার ট্রানজেকশনের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে মনে করেন যে আপনার একটা কুইরি আরেকটা কুইরির উপর ডিপেন্ডেন্ট হতে পারে। ঠিক আছে, মনে করেন আপনি যখন আহ কি বলে একটা কোর্স অ্যাডভাইজিং করছেন, আপনার এখানে লেজারও হিট হবে, আপনাকে একটা মেইলও করবে ধরেন, ঠিক আছে, বা আরেকটা কোন একটা টেবিলও হিট করবে। ঠিক আছে, তো যখন কোন একটা জিনিস ফেল করবে তখন কি হবে, দুইটা আবার রিভার্ট করতে হবে না? দুইটা কিন্তু একটা সাকসেসফুল হয়েছে আরেকটা ফেল হয়েছে, যেটা সাকসেসফুল হয়েছে সেটা কি হবে, রিভার্ট করতে হবে। তো সেই সব ক্ষেত্রে এই জিনিসগুলোকে একসাথে যাতে করা যায়, সেই জিনিসটা হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন যদি করা হয় সেগুলো ভালো ডিল করতে পারে আর কি। হ্যাঁ, অ্যাসিড প্রপার্টিসের কাজটা করে। তো এই জিনিসটা হইতেছে সে বেটার হ্যান্ডেল করে। ডিলিট করার ক্ষেত্রে আমি ট্রান্সলেশন দিতেছিলাম আমাদের আবার ডিলিট করেছিলাম পরে মানে পরে দেখছি যে আমার কোয়েরিটা একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু ট্রান্সলেশন দিতে গেছে এত বেশি অ্যাডভান্স করে লিখছেন? মানে স্যার নিজের মতো চিন্তা করতে পরে দেখলাম অন্যভাবে করা যায় আরেকভাবে পরে ট্রান্সলেশন আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আপনারা বাসায় ট্রাই করেন, অ্যাসাইনমেন্ট অবশ্যই পেয়ে যাবেন। তো এটাই তো অ্যাসাইনমেন্ট, কত সুন্দর একটা অ্যাসাইনমেন্ট, যা করছেন তাই জাস্ট ডেটাবেসে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, খাতায় তো অবশ্যই লিখতে হবে। আসতেছে। আমি শর্ট টাইমে করি স্যার ফুল সার্ভারটা সেভ করে সার্ভিস হয়ে গেছে সার্ভিস সাবমিট করতে চাই ফুল ফুল যে গেছে আমি দিয়ে দিব, দিয়ে দিব। পুরোটা লিখবো হাতে লেখা একবার আপনি মনে হচ্ছে আগের কোনো কোর্স করেন নাই। এটা কি অ্যাসাইনমেন্ট আমার? দেন, ক্লাসরুমে থাকে জয়েন করছেন, প্রথম অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, আমার একটু লাস্টে যাওয়া হচ্ছে তো দুই তিনটা লাস্টে দুই তিন ওগুলো দেখেন, দেখলে পরে আইডিয়া পাবেন। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ বলেন। হয়েছে? ওকে। এটা দেখতে শরীফুল্লাহটার মতন লাগতেছে। ভাইজান। আচ্ছা, তারপর